একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার হাজবেন্ডের সাপোর্টই যথেষ্ট। বিয়ের পর বউয়ের একটু সাপোর্ট নিলে বা বউয়ের একটু খেয়াল রাখলে তাকে বউয়ের বাধ্য হওয়া বলে না, বরং এটাকে নারীদের প্রতি সম্মান এবং সুশিক্ষার পরিচয় দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। বাড়ির বউ তো তখনই ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ এবং মুখ থাকতে বোবা হয়ে থাকে। শ্বশুর বাড়ির লোকরা যেমনই হোক না কেন, আফসোস করবেন না যদি আপনার হাজবেন্ড ভালো হয়ে থাকে, কারণ এই একটা মানুষের জন্যই কিন্তু আমরা শ্বশুর বাড়িতে আছি। সেই মানুষটা যদি আমাদেরকে সেই সাপোর্ট আর সেই ভালোবাসা সম্মানটা দেয়, তাহলে অন্য কে কি করলো সেটা নিয়ে মাথা ঘামানোর কোনোই দরকার নেই। আজকে একটা ব্যস্ততম দুপুর যাবে, যেহেতু বাসায় মেহমান আছে তাই দুপুরে সময় মতো রান্না বান্না শেষ করতে হবে। আর এদিকে গ্যাসের প্যারা তো আছে। মেহমানের জন্য ভাবলাম আজকে একটু গরুর মাংস রান্না করব, তো ফ্রিজ থেকে গরুর মাংসের প্যাকেটটা বের করে রাখলাম। আর ফ্রিজে কিছু বড় চিংড়ি মাছ ছিল, আজকে ভাবলাম সেগুলো একটু মালাইকারি করে দিব। একার সংসারে সবকিছু যখন নিজেকেই করতে হয়, তাই টেনশনটাও একটু বেশি লাগে যে সময় মতো আমি মেহমানকে খেতে দিতে পারবো কিনা। আমরা যেহেতু একটু লেট করেই খাই, মেহমানদেরকে তো আর লেট করে খেতে দেওয়া যায় না, কারণ সবাই তো আর আমাদের মতো লেট করে খায় না। আর এদিকে বাইরে প্রচন্ড রোদ উঠেছে, ভাবলাম জিরাগুলাও রোদে দিয়ে দিই। আর এদিকে গতকালকে ধুয়ে রেখেছিল খালা পর্দা আর আমার কিছু জামা কাপড়, সেগুলো রোদে শুকিয়ে গিয়েছে, সেগুলো উঠাই রাখি। ওগুলো না উঠালে রোদ লাগবে না কিছুতেই। জামা কাপড়গুলো উঠিয়ে আমি জায়গা মতো রেখে দিই, এগুলোকে পরে গুছাবো। আর এদিকে বাসা থেকে আমার মা এবং আমার শাশুড়ি দুইজনে মিলে কতগুলো কাঁঠালের বিচি দিয়েছিল, সেগুলোকে রোদে দিয়ে রাখতেছি। তা না হলে এগুলো আবার বৃষ্টিতে একটু ভ্যাপসা ভাব হলে তখন নষ্ট হয়ে যাবে। আর এদিকে সেই যে রেখেছিলাম শুকনা মরিচ, রোদের অভাবে উঠাই রাখছিলাম, তো আজকে রোদ দেখে ওগুলাকে আবার নামাই ফেললাম, রোদে শুকাতে দিব। তো রোদে শুকিয়ে এগুলো কন্টেইনারে রাখলে বেশ মুচমুচে থাকে বা কাজ করতেও ইজি হয়। তো অনেকদিন পর আজকে সকালবেলা একটা মিষ্টি রোদ দেখলাম। রোদ তো আমার সাধারণত ওইভাবে দেখাই হয় না, জানলা দরজা সবই আটকানো থাকে ঘরে। তো যাই হোক, এদিকে আমি জিরা, কাঁঠালের বিচি এবং শুকনা মরিচগুলো রোদে দিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য আসছিলাম। আর এখানে আরহান দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলিকপ্টার দেখছিল। হেলিকপ্টার যতবারই যাচ্ছিল ও ছুটে ছুটে দেখছিল আর অনেক মজা পাচ্ছিল। ওকে দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরাও প্লেন দেখলে এরকমই করতাম। তো আরহানের সাথে কিছুক্ষণ গল্প করে রান্নাঘরে এসে কিছু থালাবাটি ছিল সকালে, সেগুলো পরিষ্কার করলাম। তো রাঁধতে যাওয়ার আগে ভাবলাম মেহমানদেরকে একটু আম কেটে দিই। তো এদিকে মেহমানরাও অনেক আম আনছিল, আর মামুনও মেহমানদের কথা শুনে অনেক আম আনছিল। তো বাসায় তো আমের বাজার হয়ে গিয়েছিল। তো এই তো মেহমানদেরকে একটু আম কেটে দিচ্ছিলাম। আম কাটতে কাটতে হঠাৎ করে আমার ফু আমাকে কল দিল। ও আমার সাথে অনেক কথা বলতেছিল এবং ও আমার সাথে কথা বলতে বলতেই সকালের নাস্তা করতেছিল। তো যাই হোক, আমার রান্না বান্নার অনেক কাজ আগে থেকেই আমি গুছিয়ে রাখি, যেহেতু একা কাজ করতে হয়। হুটহাট কোনো মেহমান চলে আসলে দেখা যাচ্ছে আমারই অনেক বেশি দৌড়ানো লাগে, তাই ফ্রিজে মাছ, মাংস, মশলা সবকিছুই আমি সবসময় রেডি রাখি। আর এইদিকে আমগুলো সুন্দর করে কেটে মেহমানদেরকে এখন দিয়ে আসবো, ওরা খেতে লাগুক। আর আমি চলে গেলাম আমার স্কিন কেয়ারটা করতে। স্কিন কেয়ারের জন্য আমি বেশ কিছুদিন ধরে পোমেগ্যারান্টির এই পিলিং জেলটা ব্যবহার করছি। এই পিলিং জেলটার বিশেষত্ব হচ্ছে এটা আপনার স্কিনকে ডিপ ক্লিনজিং করবে। আমরা গৃহিণীরা যেহেতু বেশিরভাগ সময় রান্না বান্নার কাজে ব্যস্ত থাকি, আমাদের স্কিনে কিন্তু একটা কালো ভাব চলে আসে। স্কিনের এই বার্নটা দূর করার জন্য আমি এই পিলিং জেলটা ব্যবহার করছি অনেকদিন ধরে। তো এটার কিন্তু আরো কিছু বিশেষত্ব আছে, যেমন এটা কিন্তু আপনার ব্ল্যাক হেডস দূর করবে। আর এটা শুধু আপনারা ফেসে না, পুরো বডিতে ইউজ করতে পারবেন। এটা কিন্তু আপনাদের ফেসের পোর মিনিমাইজও করবে। তো আমার স্কিন কিন্তু ডিপ ক্লিন হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন আমার স্কিনের ময়লা যা ছিল সব উঠে গিয়েছে। পমিগ্রান্টের এই পিলিং জেলটা আপনারা পেয়ে যাবেন সাজো বিউটি পেজে। সাজো বিউটির ওনার যেহেতু নিজেই চায়নার গুয়াংজু শহরে থাকেন, তাই তিনি সরাসরি সেখান থেকেই প্রোডাক্টগুলো পারচেস করে পাঠিয়ে থাকেন বাংলাদেশে, তাই নকল প্রোডাক্ট হওয়ার কোনো চান্সই নাই। আপনারা যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু আপুর পেজ থেকে নিতে পারেন, যেহেতু আপু সরাসরি ইম্পোর্ট করে থাকেন। সাজো বিউটি পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। স্কিনকেয়ার যাবতীয় প্রোডাক্ট আপনারা সাজো বিউটি পেজ থেকে অর্ডার করতে পারেন। তো এইদিকে আমি পোলাও রান্না করব আজকে চিন্তা করলাম। তো পোলাওটার চালটা আমি ধুয়ে রাখতেছি, ওটা পানি ঝরতে থাকুক। আর এইদিকে বারান্দা থেকে রোদ চলে গিয়েছে, ভাবলাম জিরা এবং শুকনা মরিচগুলো কন্টেইনারে উঠায় রাখি। গরম গরম উঠায় রাখলে এটা মুচমুচে ভাব থাকে অনেক দিন। ফ্রিজ থেকে মশলার বাটি বের করার পর দেখি মশলা খুবই কম ছিল, যেটা দিয়ে আমার রান্না করা হতো না। তো খালাকে বললাম আমাকে কিছু মশলা বেটে দেন, তা না হলে আজকে রান্নাই করতে পারবো না আমি। তো এদিকে খালার সাথে গল্প করতে করতে আমি আমার কাজটা শেষ করলাম। এখন ভাবলাম যে খালা মশলা বাড়তে থাকুক, আমি এদিকে যতটুকু মশলা আছে ততটুকু দিয়ে আমার মালাইকারিটা হয়ে যাবে। তাই আমি একটা চুলাতেই রান্না চড়াই দিলাম। আর এইদিকে গরুর মাংস, আলু সবকিছু আমি কেটে ধুয়ে নিয়েছি। আর গরুর মাংসকে আজকে আমি এই চুই ঝাল দিয়ে রান্না করব, যেটা খুলনা বড় বাজার থেকে কিনে এনেছিলাম। আর এইদিকে প্রেসার কুকারটা একটু ধুয়ে রেখেছি গরুর মাংস রান্না করার জন্য। আর চালটা কিন্তু পানি ঝরে গিয়েছে,
গ্যাসের চাপ কম থাকায় আমি রান্নাটা আরেক চুলায় তুলে দিতে পারছিলাম না। এদিকে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিলাম হালকা করে। ভাজার পরে মশলা কষিয়ে চিংড়ি মাছগুলো আরও একটু কষিয়ে নিব মশলার সাথে। ঠিক এ পর্যায়ে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি খাঁটি গরুর দুধ। আমার কাছে নারকেল ছিল না, তো এই জন্য নারকেলের দুধ দিয়ে আর বানাই নেই। তো দুধ দেওয়ার পর আমি এখানে গরম মশলার পাউডারটা ইউজ করলাম, আমি যেভাবে রান্না করে থাকি মালাইকারি। এদিকে দুধটা এত ঘন ছিল, তো আমি এর ভিতরে সামান্য পানি অ্যাড করে দিতে বাধ্য হলাম। আর এদিকে সামান্য চিনিও অ্যাড করলাম। তো মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো এদিকে মালাইকারিতে দুধ, চিনি, হালকা একটু পানি মিশালাম, তারপরে হচ্ছে একটু জাল করে ঢেকে দিচ্ছি। ওটা হতে থাকুক, আমি এই ফাঁকে কাবাবের মিশ্রণটা রেডি করি। তো খালা আমাকে কিন্তু এই কাবাবের মিশ্রণটা বেটে দিয়েছে এতক্ষণ ধরে, আর সেটাকেই আমি হচ্ছে মিশ্রণ করতেছি। রাঁধুনি কাবাব মশলা, ডিম, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নিচ্ছি, এবং আমার ডোটাও খুব পারফেক্ট হয়েছিল। তো এদিকে গরুর মাংস তুলে দিয়ে এসেছি। সব কিছু আর ভিডিও করি নাই আজকে, যেহেতু মেহমান আছে, আমারও কাজের তাড়া ছিল। গরুর মাংস কষাতে দিয়ে আমি চলে আসলাম ডাইনিংয়ে, আর এদিকে কাবাবের শেপটা করে নিচ্ছিলাম এক এক করে। তো গরুর মাংস যেহেতু রান্না করতে অনেকটা টাইম লাগে, তাই আমি একটু রিল্যাক্সে বসে রেস্টও নিচ্ছিলাম, সাথে কাবাবগুলোও রেডি করছিলাম। এই স্বামী কাবাবের রেসিপি ভিডিও কিন্তু অলরেডি আমি আমার পেজে শেয়ার করে ফেলেছি। যদি কেউ দেখতে চান দেখে আসতে পারেন আমার পেজ থেকে, তবে আজকে আর শেয়ার করলাম না। তো মামুন যেহেতু বিফ কাবাব অনেক বেশি পছন্দ করে, তাই আজকে কাবাবটা একটু বেশি করে বানিয়ে রেখেছি, যাতে পরবর্তীতে ও চাইলে যখন তখন আমি ভেজে দিতে পারি ওকে। গরুর মাংস কিন্তু এদিকে কষানো হচ্ছে, আর এইদিকে গরুর মাংস কষাতে কষাতে আমি এখন চুই ঝালটা রেডি করে নিব। অনেক আপুই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপু চুই ঝালটা গোশ রান্নার কখন দেয়। তো আজকেই কিন্তু আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে চুই ঝালটা আমি গোশ রান্না করার কোন পর্যায়ে দিয়েছি। তো চুই ঝালকে আমি একটু দুই ভাগ করে নিলাম, অনেক কষ্ট হলো দুই ভাগ করতে। তো এদিকে চুই ঝালগুলোকে আমি প্রথমে ডাটা কাটার শেপে কেটে নিচ্ছিলাম। এগুলো খুবই সফট চুই ঝাল। তো এগুলোকে অনেক লম্বা লম্বা করে কাটার পরে মনে হচ্ছিল যে না, এরকম ছোট ছোট করে কাটলে হয়তো দেখতেও ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে। তো এদিকে যেগুলো আমি লম্বা করে কাটছিলাম সেগুলো এইভাবে এই সাইজ করে আমি কেটে নিয়েছি। এগুলোকে এখন ধুয়ে নিব। তো চুই ঝাল আমি গরুর মাংস কষানোর পরে এবং ঝোলের পানি দেওয়ার ঠিক আগ মুহূর্তে দিয়ে দিলাম। ঠিক এই মুহূর্তে চুই ঝালটা দিবেন, কারণ এরপরে যখন আমি প্রেশার কুকারে সিটি দিব, চুই ঝাল কিন্তু গলে একদম মিশে যাবে গোশের সাথে। যদি অনেক আগে দিয়ে দেওয়া হয় তাহলে আর চুই ঝাল থাকে না, চুই ঝালের 12টা বেজে যায় গোশের ভেতরে। গোশ রান্না করতে করতে আমি কিন্তু এই ফাঁকে পোলাও, কাবাব সবকিছুই ভেজে নিয়েছি বা রান্না করে নিয়েছি। ব্যাস আমার কিন্তু রান্না বান্না একদমই রেডি। আজকে আর রান্নার বেশি কিছু দেখাইলাম না। এদিকে কাবাবগুলো ভেজে নিয়েছি, চিংড়ি মাছের মালাইকারি, গরুর মাংস আর পোলাও। মেহমানদের জন্য আমার এই ছোট্ট আয়োজন ছিল। আরো অনেক কিছু করার ইচ্ছা ছিল, বাট একা একা এত কিছু করে উঠতে পারি না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।